আপনি দীঘা যাওয়ার প্ল্যান করছেন। দীঘায় গিয়ে কিভাবে কি দেখব, কতদিন থাকলে ঠিক দীঘা ও আশপাশটা ভালোভাবে দেখা যাবে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। দীঘায় এসে আপনি কোথায় থাকবেন? ওল্ড দীঘা না নিউ দীঘা, না মন্দারমণি বা তাজপুর? এই প্রতিটি সৈকতের একে অপরের থেকে দূরত্ব কতটা, সকল তথ্যই আজ আপনাদেরকে দেব। আজকে দীঘা ভ্রমণের প্রথম দিন থাকবে ট্যুর প্ল্যান, দীঘার সমুদ্র স্নান, ওল্ড ও নিউ দীঘার কাছাকাছি বিভিন্ন রিক্রিয়েশন পার্ক ও দীঘা বিজ্ঞান কেন্দ্র ভ্রমণ। দ্বিতীয় দিনে আমরা ঘুরব দীঘা থেকে বিচিত্রপুর, ভূষণ্ডেশ্বর মন্দির, কীর্তনিয়া মোহনা চন্দনেশ্বর মন্দির, তালসারি সি বিচ, রাধাকৃষ্ণ মন্দির, উদয়পুর সি বিচ। আর তৃতীয় দিনে থাকছে দীঘা মোহনা, কালী মন্দির, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর। তাহলে মোটামুটি 3টে দিন সময় দিলেই দীঘাকে ভালোভাবেই এক্সপ্লোর করা যায়। চলুন তাহলে প্রথমেই জেনে নেব আমরা দীঘা যাব কেমন করে। শিয়ালদহ বা হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য ট্রেনের সংখ্যা কিন্তু খুবই কম। তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6টা 45 মিনিটে ছেড়ে পৌঁছায় 10টা 5-এ। তাম্রলিপ্ত এক্সপ্রেসের ভাড়া 105 টাকা মতো। আর কান্ডারি এক্সপ্রেস দুপুর 2টো 25-এ ছেড়ে পৌঁছায় বিকেল 5টা 50 মিনিটে। ট্রেনের সংখ্যা খুব কম হওয়ায় অনেকেই বাসে দীঘা যেতে বাধ্য হয়, তবে প্রাইভেট কারে দীঘা যায় তারাও পৌঁছতে পারেন খুব সহজেই। এছাড়াও সকাল 6টা 45-এ সাঁতরাগাছি থেকে দীঘা লোকাল ট্রেনে চেপে খুব সহজেই দীঘা পৌঁছানো যায়। আর ট্রেন বাদে যদি বাসে আসতে চান তাহলে চলে আসুন ধর্মতলা। ধর্মতলা থেকে এসি বাস ভাড়া নেয় 300 থেকে 500 টাকা, আর নন এসি বাস 300 টাকার মধ্যে। সময়ের সাথে ভাড়া বৃদ্ধি তো স্বাভাবিক। আর আপনারা যদি রাতের বাসে চাপেন তাহলে ভোরবেলায় দীঘাতে এসে সূর্যোদয় দেখে নিয়ে চেক ইন করতে পারেন। দীঘায় তো পৌঁছলেন, এবার সবচেয়ে বড় প্রশ্ন, দীঘায় থাকবেন কোথায়? দীঘায় এসে মাথায় প্রশ্ন আসে, কোথায় থাকব? ওল্ড দীঘা না নিউ দীঘা? বিচের কাছের হোটেল না দূরের হোটেল? কোলাহল মুক্ত পরিবেশে না ভিড়ের মধ্যে? আর এই সকল হোটেলের ভাড়ায় বা কত? ওল্ড দীঘার থেকে নিউ দীঘায় হোটেলের সংখ্যা কিন্তু অনেক বেশি। একটু কোলাহলমুক্তভাবে থাকতে গেলেও নিউ দীঘাকে বেছে নিতে হয়। আবার ইচ্ছা করলে ওল্ড দীঘাতেও থাকতে পারেন, তবে খুব সুন্দর ফাঁকা নিরিবিলিতে থাকতে গেলে কিন্তু আপনাকে মন্দারমণি, তাজপুর এসব জায়গা বেছে নিতে হবে। আবার মন্দারমণিতে যদি থাকেন, সেখান থেকে দীঘার আশেপাশে সব জায়গা ঘুরতে দূরত্ব কিন্তু অনেকটাই বেশি হবে। তবে গাড়ি ভাড়া করে নিয়ে গোটা দিনের জন্য যদি বেরিয়ে যান তাহলে অসুবিধে হওয়ার কথা নয়। তবে মনে রাখবেন, মন্দারমণি দীঘা থেকে অনেকটাই দূরে পূর্ব দিকে অবস্থিত, তাই ওখান থেকে দীঘার পরে উড়িষ্যার দিকে সাইট করতে হলে দূরত্ব আরও বেশি হয়ে যায়। আর যদি নিউ দীঘায় থাকেন তাহলে নিউ দীঘার পশ্চিমের ভিউ পয়েন্টগুলি যেমন দূরত্ব, তেমনি পূর্ব দিকে অবস্থিত মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এগুলো সমানভাবে দেখে নেওয়া যায়। নিউ দীঘায় কম খরচে থাকতে হলে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল। বুকিং করতে হয় অনলাইন, তবে খরচটা হয় বেশ কম। দীঘায় এসে হোটেল যতটা সম্ভব বাজেট অনুযায়ী বিচের কাছাকাছি নেওয়াই ভালো, তবে নিজে থেকে স্পট বুকিং করবেন। আশা করি এতে কম খরচে নিজের পছন্দের জায়গা বেছে নিতে পারবেন, কোনো দালালের পাল্লায় পড়বেন না। নানান হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওই নাম্বারে ফোন করে হোটেলের সাথে কথা বলে নিতে পারেন। এবার আসি, দীঘায় খাবেন কোথায়? ওল্ড দীঘা ও নিউ দীঘা খাবারের জন্য প্রচুর ভালো মানের হোটেল আছে। এছাড়াও যে হোটেলে থাকবেন সেখানে তো রেস্টুরেন্ট থাকেই, তাই আপনার বাজেটের ওপর নির্ভর করে আপনি খাওয়ার জায়গা ঠিক করবেন। অবশ্যই বাইরে যাচ্ছেন, তাই খাবার যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হয়, এটি সবসময় মাথায় রাখবেন। দীঘায় এরকম কিছু হোটেল আছে যেখানে বললে পছন্দ মতো রান্না করে দেয়, তবে আমার মতে বেড়াতে গিয়ে খাওয়ার পিছনে বেশি সময় না দেওয়াই ভালো। হালকা খাবার দাবার খেয়েই চলাচল করা অনেক সুবিধে হয়। নিউ দীঘার অমরাবতী পার্কের পাশেই রয়েছে সবজির বাজার। ইচ্ছে করলে রান্না করে খাবেন ভাবলে এখান থেকে সবজি বাজারে সবজি কিনতে পারেন, আবার দীঘা মোহনা থেকে মাছও কিনে আনতে পারেন, কারণ ওখানে রয়েছে মাছের বাজার। ওল্ড দীঘা না নিউ দীঘা? ওল্ড দীঘার পাশে পড়ে রয়েছে বড় বড় বোল্ডার, যা সমুদ্র স্নানের সময় বিপদ ডেকে আনে। তাই সমুদ্র স্নানের জন্য অবশ্যই বেছে নিন নিউ দীঘা। তবে যদি মন্দারমণিতে থাকেন তাহলে মন্দারমণির বিচ সমুদ্র স্নানের জন্য বেশ ভালো। দীঘায় যাওয়ার সবচেয়ে ভালো সময় কখন? দীঘা সব সময়ের জন্যই ভালো, উইকেন্ডে ভিড় ভালোই হয়, তবে শীতের সমুদ্র স্নান ও ঘোরার ক্ষেত্রে ক্লান্তি কম হবেই। আবার বর্ষায় সমুদ্রের এক আলাদা রকম নেশা, ফলে যে কোনো সময় আসতে পারেন দীঘা। তবে খুব গরমকালে দীঘায় আসলে একটু কষ্ট হতেই পারে। দীঘায় কি ঘুরে দেখবেন? দীঘায় এসে
প্রথম দিন চেক ইন করে ঘুরে দেখে নিন ওল্ড দীঘা ও নিউ দীঘা। নিউ দীঘায় করে নিতে পারেন সমুদ্র স্নানও। তারপর বিকেলের দিকে দেখে নিন অমরাবতী পার্ক, কাজল দিঘি, দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং রাতে ঘুরে নিন ঢেউসাগর পার্ক। ওল্ড দীঘাতে রয়েছে বিশ্ব বাংলা পার্ক। রাতের অন্ধকারে ওল্ড দীঘা কিন্তু খুব জমজমাট। এখানে রাত্রিবেলায় নানান রকম মাছ, অন্যান্য খাবার দাবার সবই বিক্রি হচ্ছে এবং লোকের ভিড়ও বেশ বেশি। সমুদ্রের ধারে ভিড়ের মাঝে বসে বসে চা খেতেও বেশ ভালোই লাগবে। রাত্রিবেলায় সময় কাটানোর জন্য ওল্ড দীঘা সত্যিই খুব ভালো। তাই দ্বিতীয় দিন রাতে ওল্ড দীঘায় খাওয়া, ঘোরা, বাজার এসব করতে পারেন। নিউ দীঘার পাশেই রয়েছে দীঘা স্টেশন, আর তার পাশেই রয়েছে পুরী জগন্নাথ মন্দিরের আদলে গড়ে উঠতে চলা জগন্নাথ মন্দির। অমরাবতী পার্কের মাঝে রয়েছে লেক। এখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, টয় ট্রেন এবং রোপওয়ে। এরপর আসুন দীঘা বিজ্ঞান কেন্দ্র। এখানে দেখতে পারেন সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্সের উপর নানান রকম পরীক্ষা। আর এর পাশেই অদূরে রয়েছে কাজু বাগান, ইচ্ছে করলে তাও দেখে নিতে পারেন। এরপর সন্ধ্যার দিকে চলে আসুন ঢেউসাগর। এই ঢেউসাগর পার্কে সন্ধ্যের দিকে বিভিন্ন ধরনের আলোকসজ্জার জন্য আকর্ষণ বেশ বেশি। এই পার্কের ভিতরে বিভিন্ন ধরনের খাবারের দোকানও রয়েছে। রাত্রিবেলায় এখানেও খাওয়া দাওয়া করে নিতে পারেন। রাত্রিবেলায় এখানকার আকর্ষণ বেশ ভালো। এই তো গেল প্রথম দিন। এবার দ্বিতীয় দিন আপনাদের একটি অটো রিজার্ভ করে নিতে হবে। অটো রিজার্ভ করে আপনারা বেরিয়ে পড়ুন দীঘার পশ্চিম দিকের কিছু দ্রষ্টব্য স্থান দেখতে। এর জন্য অটো ভাড়া পড়বে 1200 থেকে 1500 মধ্যে মোটামুটি। দরদাম করে নেবেন। প্রথমেই চলে যান উড়িষ্যার ভূষণ্ডেশ্বর মন্দির। এখানে রয়েছে একটি বড় শিবলিঙ্গ। তারপর এই ভূষণ্ডেশ্বর মন্দির দেখে আপনারা চলে যেতে পারেন বিচিত্রপুর। জোয়ারের সময় বোটের মাধ্যমে চলে যেতে পারেন নির্জন দ্বীপে। এরপর দেখে নিতে পারেন কীর্তনিয়া মোহনা। এখানে সুবর্ণরেখা নদী বা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এরপর পরবর্তী গন্তব্য চন্দনেশ্বর মন্দির। দীঘা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে এই মন্দির। মন্দির চত্বরে রয়েছে পাণ্ডারা, চাইলে তাদের মাধ্যমে আপনি এখানে পূজাও দিতে পারেন। এরপর আমরা চলে গিয়েছিলাম তালসারি বিচ। দীঘা থেকে তালসারির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। এই বিচে রয়েছে লাল কাঁকড়া। এরপর আজকে আমাদের শেষ গন্তব্য উদয়পুর বিচ। নিউ দীঘা থেকে উদয়পুরের দূরত্ব 2 কিলোমিটার মতো। দীঘা ভ্রমণের এটি একটি আকর্ষণীয় জায়গা। এখানে সমুদ্রের ধারেই জলের উপর রয়েছে বিভিন্ন খাবারের দোকান। সেখানে বসে খাবার অর্ডার দিয়ে খেতে পারেন। হ্যাঁ, তবে মনে রাখবেন মাছটা যখন খাবেন ভালো করে যাচাই করে নেবেন, হাইজেনিকের সমস্যা থাকতে পারে। এরপর দেখে নেওয়া যেতে পারে ওশিয়ানা সমুদ্র সৈকত। ঢেউসাগর থেকে কিছুটা এগিয়ে পড়ে এই ওশিয়ানা বিচ। দীঘা থেকে আস্তে আস্তে এখানে আসতে পারেন। এই পার্কে কোনো এন্ট্রি ফি লাগে না।
তেমন আকর্ষণীয় কিছু এখানে তেমন নেই, তবে রয়েছে প্রচুর প্রচুর নীরবতা। যদি নীরবতা ভালোবাসেন তাহলে এই জায়গাটি বেশ ভালো। বিকেলে ফিরে বিশ্রাম নিয়ে রাতে ঘুরে নিন ওল্ড দীঘা বিচ থেকে। আপনারা কিনে নিতে পারেন বিভিন্ন জিনিসপত্র বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া খাওয়া দাওয়া করতে পারেন, রয়েছে প্রচুর দোকান, বিভিন্ন মিষ্টির দোকান, আইসক্রিমের দোকান ইত্যাদি। এই তো গেল দ্বিতীয় দিনের ভ্রমণ। তৃতীয় দিন বা শেষ দিন আমরা কি দেখব? তৃতীয় দিনে আমাদের গন্তব্য দীঘা মোহনা। দীঘা মোহনায় ভোরের দিকেই আসা ভালো, কারণ দীঘা মোহনা থেকে সূর্যোদয় দেখতে খুব ভালো লাগে। আর মোহনার ভিতরের যে একটি হাঁটার জায়গা করা আছে, সেখান থেকে হেঁটে গিয়ে সমুদ্র জলের দুপাশে যখন পা ধুয়ে দেয় তখন তার মজাই আলাদা। তবে দীঘা যদি ভোরবেলায় পৌঁছন, তবে যেদিন পৌঁছচ্ছেন সেদিনও আপনি সূর্যোদয় দেখতে পারেন। দীঘা মোহনায় সূর্যোদয় এবং দীঘার মোহনার বাজার ঘোরার পর আপনারা চলে আসতে পারেন শঙ্করপুর সমুদ্র সৈকতে। শঙ্করপুর সমুদ্র সৈকত আপনারা ভ্রমণ করে দেখতে পারেন। এখানকার সমুদ্র সৈকতও বেশ বড়। এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন সকালের, আর এখানেও আপনারা থাকতে পারেন। রয়েছে প্রচুর হোটেল। শঙ্করপুরের পর আপনারা চলে যান এখান থেকে তাজপুরের দিকে। তাজপুরে যদি দুপুরবেলায় পৌঁছন 12টার দিকে, তাহলে তাজপুরের বিচের পাশে রয়েছে প্রচুর হোটেল। এই হোটেলগুলোর বিশেষত্ব হলো এখানে আপনি যদি খাবার অর্ডার দেন, এখানে দেশি মুরগি পাওয়া যায়। দেশি মুরগি যদি আপনি অর্ডার দিয়ে দেন, তাহলে ওই 750 টাকার রান্না করে কেজিতে নেয়, তা দিয়ে ভাত খাওয়া যায়। আর ভাত, নিরামিষ ভাত 70 টাকা থেকে 80 টাকা প্লেট নেয় বর্তমানে এই 2024 সালে। সময়ের সাথে তো দাম বাড়বেই। তাজপুরে দুপুরে খাওয়া দাওয়া করে আপনি মন্দারমণিতেও চলে যেতে পারেন। মন্দারমণিতে ছোট ছোট সমুদ্রের ঢেউ আপনার পা ধুইয়ে দেবে। এখানে আপনি সময় কাটিয়ে আপনার দীঘা ভ্রমণ শেষ করতে পারেন। আর মন্দারমণির বিচের সামনেই দেখতে পাবেন বাঁশের কেল্লার মতন সব উঁচু উঁচু হোটেলের মতো। এখানেও আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন, তবে জায়গাগুলো খাবারের স্বাদ কিন্তু খুব ভালো নয়। মন্দারমণির রাস্তার উপরে যে হোটেলগুলো আছে সেখানের খাবার অপেক্ষাকৃত ভালো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভ্রমণের ব্লগে।